মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মুখপাত্র, নেতা এবং মুখ, তার চিন্তাধারা অনেকাংশে 70 দশকের বাম রাজনীতিতে আটকে আছে। তিনি আইএমএফ নিয়ে বলে যখন যে সরকার টিকে আছে আইএমএফ এর শর্তবন্দী হয়ে, তখন তার বক্তব্যের মূলে আছে এক ধরনের সাম্রাজ্যবাদ বিরোধী পুরনো বামপন্থা। কিন্তু রাজনীতি কেবল প্রতীকী ঘৃণা দিয়ে চলে না। আপনি যদি রাষ্ট্র পরিচালনা করতে চান তাহলে আইএমএফ এর মতো বৈশ্বিক প্রতিষ্ঠানের বাস্তবতা এবং কৌশলগত পরিচালনার দায়িত্ব নিতে হবে। যখন ফখরুল সাহেব নির্বাচন তাড়াতাড়ি দিতে বলেন যে গভর্নেন্স ঠিক হবে, তখন তিনি নিজেই নিজের চিন্তার ফাঁদে পড়ে যান। গভর্নেন্স নিয়ে লিবারাল কাঠামোর ভাষা, যেখানে রাষ্ট্রের দায়িত্ব নাগরিকের কাছে না বিনিয়োগকারীর কাছে। যদি বিএনপি সত্যিই রাষ্ট্র ক্ষমতা নিতে চায় তাহলে তাকে প্রথমে জিজ্ঞেস করতে হবে রাষ্ট্রের কাজ কি, গভর্নেন্স না ক্ষমতা। রাষ্ট্র মানে গ্লোরিফাইড মিউনিসিপ্যালিটি না, রাষ্ট্র মানে একটা ক্ষমতা কাঠামো যেখানে প্রতিপক্ষকে পরাজিত করতে হয়, জনগণকে ক্ষমতা আনতে হয় এবং রাষ্ট্রযন্ত্রকে জনগণের অধীনে আনতে হয়। আমার বিএনপির লোকজনরা এটা খুব অপছন্দ করে। তারা মনে করতেছে আমি হুদাই বিএনপির টুপকিতে আঙুল দিতেছি। রোগ থাকলে টুপকিতে আঙুল দেওয়া লাগে, আপনাদের রোগ ধরা পড়েছে তাই দিছি। এরপরে দেওয়ার আগে এক্সকিউজ মি কোয়ানিমুনি, ইংরেজির যেহেতু কমো তাহলে ঠিকই কমো। তো বিএনপির নেতার মির্জা ফখরুলের কথা শুনলে মনে হয় যে এরা কেন হুদাই রাজনীতি করেছে। রাজনীতির রয়েরা বুঝে না, রাষ্ট্র বুঝে না, ক্ষমতাও বুঝে না। তাছাড়া এমনি এমনি একটা দল ইন্ডিয়ার কোলে চড়ে বসে উনি যুক্তি দিচ্ছে কেন দ্রুত নির্বাচন করতে হবে। তো দুইটা কারণ কইছে। এক নম্বর কারণ হইতেছে স্থিতিশীলতা, দুই নম্বর হইতেছে গভর্নেন্স বা সুশাসন। এতে বোঝা যায় উনি রাজনীতি আর রাষ্ট্র বিষয়টা বুঝেন নাই। রাজনীতিতে ক্ষমতা বিষয়টা কি? ক্ষমতা মানে গায়ের জোর। আপনি আপনার শত্রুরা দাবরানের উপরে রাখবেন, তার দাঁড়াইতেই দিবেন না। আর আপনি যে তারা দাঁড়াইতে দিতেছেন না সেটা যে ন্যায্য, এইটার পক্ষে আপনি বয়ান উৎপাদন করবেন। হাসিনা ক্ষমতা কেন চলে গেল? চলে গেল দুইটা কারণে। নাম্বার ওয়ান, হাসিনা যে মাইরা কাইটা যে ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকার ন্যায্যতা বা জাস্টিফিকেশন বা যৌক্তিকতা সে দিতে পারতেছিল না। আর দুই নাম্বার হইতেছে যে হাসিনার যে পুলিশ যারা গুলি করতেছিল তাদের গুলি খাইও জনতা পিছু হটে নাই, পাল্টা মাইক দিয়া মাইরে ট্যাঙ্গি রেখেছে রাস্তায় রাস্তায়, থানা আক্রমণ করে পিঠা ছাতু করে দিছে, আওয়ামী লীগের গুন্ডাগুলোকে দোলাই দিয়ে ফ্ল্যাট করে দিছে, গান গাইয়া হারমোনিয়াম বাজা বিপ্লব হয় নাই, রক্তারক্তি করে পরাজিত করতে হয়েছে হাসিনাকে। এই বিপ্লবী সহিংসতা, আবার মাথায় রেখেন বিপ্লবী সহিংসতা ছাড়া হাসিনা হতো না। আমি কইছিলাম আমলাগুড়াকে ধৈর্য ফ্ল্যাট করে দেন, আর্মি 5 তারিখে গুলি বন্ধ না করলে আর্মিও ফ্ল্যাট হয়ে যেত। আমাদের তো একটারে গুলি করলে একটাই যায়, আর ওদের একটারে ফ্ল্যাট করে দিলে 1000টা পলাইতো। এইটা আপনারা কেউ কইবে না। বিপ্লব শুধু ওই ঐশ্বরিয়া রায়ের ভুবন বলানো মুখস্থি না। হ্যাঁ, বিপ্লবের একটা দুর্গন্ধযুক্ত আছে, ঐশ্বরিয়া রায়েরও আছে। ওই কথা আমরা স্বীকার করতে চাই না, কিন্তু 2 দিন হাগা বন্ধ হইলে জানবেন গুরুত্ব কত। ক্ষমতা হইতেছে এই হ্যাডম, আর এই হ্যাডম হচ্ছে প্রতিপক্ষের ক্ষতি করার ক্ষমতা, তার দাবড়ায় দেওয়ার ক্ষমতা। তাই দেখবেন যারা জনতাকে মোবিলাইজ করতে পারে, উদ্বুদ্ধ করতে পারে, তাদের শত্রু বানানো শুরু করছে বাংলা এলিটেরা, বিএনপি বেশি গিয়া। তাদের আশঙ্কা এরা যদি না থাইমা আমার উপরে চড়াও হয় তাহলে তো আমরা শেষ। এই ভয় থাকা ভালো। জনতার ভয়ে রাষ্ট্র প্রশাসন বড় লোকেরা যদি ভয় না থাকে তাহলে আবার লুটপাট শুরু করবে এরা। মির্জা ফখরুল রাষ্ট্রের ক্ষমতা হাতে চাইতেছে, তাহলে ওইটা নিয়ে উনি সব ঠান্ডা করে দিতে পারবেন, এটারই উনি স্থিতিশীলতা বলতেছেন। কারণ প্রফেসর ইউনূস নাই, ছাত্ররাও নাই, বিএনপি পিছে ওয়াকার আর আকাশে ইন্ডিয়ার সাদ, আর তারপরে চট করে ঢুকে পড়া আওয়ামী লীগ, জামাতরাও নাকি লাইনে আনিছে, সত্য মিথ্যা জানি না। বিএনপির লোকেরাই কইতেছে কোন কারণে আমার মাথায় আসে না, বিএনপির ইন্ডিয়ার কোলে গিয়া উঠতে হইলো। বিএনপি এখন হা কইরা উঠবে, কই আমরা ইন্ডিয়ার কোলে গিয়া উঠেছি। আসুক বিএনপির ক্ষমতা, একটা জিনিস করে দিই, দেখে বুঝবেন যে বিএনপি ইন্ডিয়ার কোলে উঠেছে কিনা। দেখেন হাসিনার ইন্ডিয়ার সাথে কইরা যাওয়া চুক্তিগুলো বাতিল করে কিনা বিএনপি। ইন্ডিয়া বিএনপিরা বুঝেছে যে ইসলামপন্থীরা বড় হইতেছে, লীগ না থাকলে সে এটা সামলাইতে পারবে না। এবার আসেন মির্জা ফখরুলের গভর্নেন্সের প্রশ্নটা একটু আলোচনা করি। সুশাসন আসলে কি? সুশাসন মানে হইতেছে রাস্তাঘাট হবে, সুন্দর সুন্দর রাস্তা থাকবে, রাস্তায় আলো থাকবে, ট্রাফিক জ্যাম হবে না, শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, জিনিসপত্রের দাম কম থাকবে, শান্তির শান্তি, আর সবাই শান্তির ছেলে হয়ে কাল কাটাবে। কিন্তু রাষ্ট্রের কাজ কি এসব নিশ্চিত করা? এটা তো সিটি কর্পোরেশনের কাজ। রাষ্ট্র মানে তো গ্লোরিফাইড মিউনিসিপ্যালিটি না। আমাদের রাষ্ট্রে তাহলে আর্মি লাগে কেন? কূটনীতি লাগে কেন? ইসকনের চিন্ময়কে জেলে রাখতে হয় কেন? আপনাকে দেশের মধ্যে পন্দের আলো আর দিল্লি স্টারের বিরুদ্ধে কথা বলতে হয় কেন? কেন উদিসির মতো একটা সাংস্কৃতিক দলের বিরুদ্ধে কথা বলতে হয় কেন? নারী নীতির বিরুদ্ধে কথা বলতে হয় কেন? মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে কথা বলতে হয় কেন? সেকুলারিজমের বিরুদ্ধে কথা বলতে হয় কেন? রাখাল রাজধানীর বিরুদ্ধে কথা বলতে হয় কেন? আওয়ামী লীগের বিচার চাইতে হয় কেন? আয়নাঘর গুমের রাষ্ট্র তৈরি হয়। তার মানে পৌরসভার কাজ ছাড়াও রাষ্ট্রের গভীর কোনো কাজ আছে কি? সেটা রাষ্ট্রের কাজের মধ্যে মূল যে বিষয়টা সেটা হচ্ছে ক্ষমতা প্রশ্ন, শত্রু মিত্রের প্রশ্ন। রাষ্ট্রকে তার শত্রু চিহ্নিত করতে হয়, সেই শত্রু রাষ্ট্রের ভেতরে এবং বাইরে থাকে। তো তারপরে রাষ্ট্রের ধারণা, গভর্নেন্স, সুশাসন, ক্ষমতা আর তার দার্শনিক ভিত্তি নিয়ে একটা আলাপ করি। ভয় পেয়েন না, চালাইয়া বুঝা যাবেন আর কি। রাষ্ট্রকে এই প্রসঙ্গে 2 পণ্ডিতের 2 রকম সংজ্ঞা আছে, 2 বিখ্যাত। একজনের নাম হচ্ছে ম্যাক্স ভেবার, আমরা ওয়েবার কই, হ্যাঁ, আর আরেকজন হচ্ছে মিশেল ফুকো।
ম্যাক্স ওয়েবার কইছিল যে রাষ্ট্র হইতেছে সেই প্রতিষ্ঠান যে নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে সহিংসতা প্রয়োগের বৈধ অধিকার রাখে। অর্থাৎ রাষ্ট্রকে উনি বলছেন ইংরেজি লেজিটিমেট মনোপলি অন ভায়োলেন্স, রাষ্ট্র একমাত্র বৈধ সহিংসতা করার মালিক। আর মনে হইতেছে আরে ভাই সর্বনাশ, সহিংসতা করার মালিক রাষ্ট্র। হ্যাঁ তাই তো, ইংরেজি তো কইছে, ঠিকই কইছে, তাই না? তো মিশেল ফিকো বলতেছে রাষ্ট্র শুধু সহিংসতা প্রয়োগ করে ক্ষমতা প্রয়োগ করে না, রাষ্ট্রের ক্ষমতার আবার আরেকটা অংশ আছে। রাষ্ট্র জ্ঞান, বিভাজন, বিন্যাস এবং নিয়ন্ত্রণমূলক প্রতিষ্ঠান, যেরকম হাসপাতাল একটা নিয়ন্ত্রণমূলক প্রতিষ্ঠান, স্কুল, কারাগার একটা নিয়ন্ত্রণমূলক প্রতিষ্ঠান। আমি মনে হচ্ছে স্কুল কেমন করে নিয়ন্ত্রণমূলক? স্কুলে শেখানো হয়, একজন নাগরিক হওয়া শেখানো হয়। এইগুলোর মাধ্যমে মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে। এই শক্তিকে বলছিলেন বায়ো পাওয়ার, জৈব ক্ষমতা। এখন প্রশ্ন হইতেছে যে রাষ্ট্র মানে কি সুশাসন বা গভর্নেন্স? এটা বুঝতে হবে, না বুঝলে মির্জা ফখরুলের আর বিএনপির চিন্তার খামতি ধরতে পারবেন না। হাবারমাস আর হান্না আরেন্ট, এই দুইজনের কথা আলাপ করতে হবে। গভর্নেন্স বা সুশাসন কথাটা এসছে মূলত নিও লিবারেল আলাপ থেকে। এখন কইবেন দাদা নিও লিবারেল আবার কি? এই নিও লিবারেলিজমটা বুঝতে হবে, তাহলে বুঝবেন বিএনপি এটা উন্নত মানের ভালসুন এবং দুনিয়ার মূর্খ সদারা ঢুকিছে। সে রাজনীতি বা রাষ্ট্র কিছুই বুঝে না। নিও লিবারেলিজম হলো এমন একটা চিন্তাধারা বা নীতি যেখানে বলা হয় যে সরকার যত কম হস্তক্ষেপ করবে তত বাজার ভালোভাবে চলবে, অর্থাৎ বাজারই সমস্ত সমস্যার সমাধান করে দিবে, রাষ্ট্র শুধু সহায়তা করবে, নিয়ন্ত্রণ করবে না। তো এটা কি কিভাবে করা হবে? এটা হচ্ছে বেসরকারীকরণ করে দাও, সরকার নিজে কিছু চালাবে না, সব প্রাইভেট কোম্পানিকে দিয়ে দাও। পানি সরবরাহ প্রাইভেট কোম্পানিকে দিয়ে দাও, হাসপাতাল প্রাইভেট কোম্পানিকে দিয়ে দাও, বিদ্যুৎ কোম্পানি প্রাইভেট কোম্পানিকে দিয়ে দাও, তারপরে শিক্ষা প্রাইভেট কোম্পানিকে দিয়ে দাও, পুলিশও দিয়ে দাও প্রাইভেট কোম্পানিকে। 2 নাম্বার ব্যক্তিগত দায়িত্ব। সমস্যা হলে নাগরিক নিজেই দায়ী। যেমন আপনি বেকার, এটা সরকারের দোষ না, আপনার দোষ, কারণ আপনি দক্ষ না। দেশ আমার দোষ আমার, মনে আছে? হ্যাঁ, এটা হচ্ছে নিও লিবারালিজম। আপনার দোষ, সেই জন্য আপনি চাকরি পান না, বুঝে চাও। 3 নাম্বার ব্যবসায়ীদের স্বার্থ আগে। বড় কোম্পানিগুলোকে ছাড় দেওয়া হবে, কারণ তারা বিনিয়োগ আনবে। ব্যাংকে ঋণ খেলাপে এলে ক্ষমা পাবে, কৃষকরা ঋণ খেলাপে এলে জেলে নিয়ে যায়, বুঝে চাও। কৃষক 1000 টাকা ঋণ খেলাপি হলে তার কোমরের দড়ি বেঁধে নিয়ে যায় জেলে, কিন্তু হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপি হলে তারে কালে জেলে নেয় না, তার মাথায় মুকুট পরে দেয়, বুঝে যাও। আর কি যত ভর্তুকি আছে, মানে ধরেন আপনি যে সার পান, এটা ভর্তুকি দেয় সরকার করলে, সেজন্য আপনি কম দামে সার পান, বীজ পান, এটা ভর্তুকি দেয়। এই ভর্তুকি দেবে না, এই স্বাস্থ্য, শিক্ষা, ভর্তুকি সবকিছু তুলে দেবে। ঠিক এইভাবে গরিবের চালের উপরে ভর্তুকি তুলে দিবে, সারের উপরে তুলে দিবে, বিদ্যুতের উপরে তুলে দিবে, ডিজেল তেলের উপরে তুলে দিবে, ভর্তুকি দিবে না। কিন্তু ব্যাংকের লোকসান আবার সরকার পূরণ করে দেবে টাকা চেপে, বুঝে যাও। তাহলে এই নিও লিবারালিজম কেন সমস্যা? এর ফলে গরিব আর কোনো সুরক্ষা পায় না, দরিদ্র মানুষেরা সুরক্ষা পায় না, সমস্ত সুরক্ষা পায় ধনীরা। গরিব আরো গরিব হয়, ধনী আরো ধনী হয়। রাষ্ট্র তার যে একটা নৈতিক দায়িত্ব আছে এটা ভুলে যায়, বলে সবকিছু বাজার ঠিক করবে। সামাজিক নিরাপত্তা নষ্ট হয়, মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে। তার মানে হচ্ছে নিও লিবারালিজম মানে, মনে রেখে, বাজার আগে মানুষ পড়ে, লাভ আগে ন্যায় পড়ে, প্রাইভেট ভালো পাবলিক খারাপ। তাহলে বুঝে চাও যে গভর্নেন্স বা সুশাসন কি জিনিস? এই বিশ্বব্যাংক, IMF এটা বলে যে নাগরিক বলে কিছু নাই, কনজিউমার আছে, ভোক্তা আসে। তো বিশ্বব্যাংক, IMF মানে নাগরিককে দেখে কনজিউমার অফ পাবলিক সার্ভিস, মানে রাষ্ট্রীয় সমস্ত সেবার ভোক্তা, সে নাগরিক না। আর রাষ্ট্র হলে সার্ভিস প্রোভাইডার, এই সার্ভিসটা দেবে। কিন্তু হান্না আরেন্ট বলছে রাজনীতি মানে শুধু গভর্নেন্স না, রাজনীতি মানে হলো পাবলিক স্পেসে মানুষের অংশগ্রহণ, বিতর্ক, মত প্রকাশ। যদি মানুষের স্পিচ এবং অ্যাকশন মানে বক্তব্য এবং কাজ রাষ্ট্রের কাঠামোতে জায়গা না পায়, তাহলে সেটা নিছক শাসন ব্যবস্থা, রাজনীতি না। সেই জন্য আমি কইছি যে বিএনপি একটা রাজনৈতিক দল হয়ে উঠতে পারেনি, একটা দল হয়েছে। হাবারমাস আবার কইছে যে গণতন্ত্রের প্রাণ হচ্ছে ডেলিবারেটিভ ডেমোক্রেসি, মানে হইতেছে জনগণের মধ্যে মত বিনিময়, যুক্তির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া। বাংলাদেশে দেখেন না, সেখানে গণমাধ্যম নিয়ন্ত্রিত, সংসদে বিতর্ক করতে পারে না, হয় না। সেখানে গভর্নেন্স যতই ভালো হোক না কেন, সেটা জনগণের রাষ্ট্র হইতে পারবে না। আর একজন পণ্ডিত আছেন লি আলথুসার, মেলা পণ্ডিতের কথা করছি, কিন্তু এগুলো শোনা দরকার আর কি, তাছাড়া আসলে বোঝা মুশকিল, অনেক জটিল বিষয়। তো লি আলথুসার রাষ্ট্রকে দিতে 2টা যন্ত্রের সমষ্টি। একটা হচ্ছে রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাস, মানে যা দিয়ে আপনি পিটান আর কি, মানে ধরেন পুলিশ, আর্মি, মিলিটারি, র্যাব ইত্যাদি ইত্যাদি। আর একটা হচ্ছে ইডিওলজিক্যালি স্টেট অ্যাপারেটাস, তার মানে মতাদর্শিক যন্ত্র, যেমন স্কুল, ধর্ম, পরিবার। বাংলাদেশে 2 কাঠামো আজও অটুট, তাই শুধু প্রশাসন ঠিক করলে রাষ্ট্র বদলাবে না, ক্ষমতার আদান প্রদান এবং চেতনার রূপান্তর দরকার। তো ক্ষমতার প্রশ্নটা কেন জরুরি? ক্ষমতার প্রশ্ন তোলা মানে রাষ্ট্রের প্রকৃতি, বৈধতা এবং নৈতিক অবস্থানকে পুনর্মূল্যায়ন করা। রাষ্ট্রকে যদি শুধু গভর্নেন্স বা পরিচালনার যন্ত্র হিসেবে দেখা হয়, তাহলে আমরা মূল রাজনৈতিক প্রশ্নগুলোকে পাশ কাটায় চলে যাব। কে শাসন করতেছে, কাদের স্বার্থে করতেছে শাসন, এবং জনগণের উপরে সেই শাসনের প্রভাব কি।
মিশেল পুরো একটা ধারণা আছে, পাওয়ার নলেজ ধারণা। এখানে বলতেছে, সে বলতেছে পাওয়ার ইজ এভরিওয়্যার বিকজ ইট কামস ফ্রম এভরিওয়্যার। তার মানে ক্ষমতা সব জায়গাতেই আছে, কারণ এটা সব জায়গা থেকে ক্ষমতা আসে। মানে সব ক্ষমতা কেবল রাজনৈতিক প্রতিষ্ঠান থেকে আসে না, এটা ছড়ায় থাকে সামাজিক কাঠামোর প্রত্যেকটা কোণে 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 কোণে। তাই রাষ্ট্রের ক্ষমতা বোঝা মানে নাগরিকের জীবনের উপরে তার প্রভাব বোঝা। গ্রামসি সে একটা কথা বলছিল, হেজিমনি। হ্যাঁ, এই হেজিমনি জিনিসটা মানে হইতেছে কর্তৃত্ব, রাষ্ট্রের কর্তৃত্ব, একটা নৈতিক কর্তৃত্ব। রাষ্ট্র শুধু বল প্রয়োগ করে না, সে মানুষকে সম্মতিতে বাধ্য করে। এই সম্মতি আদায় হয় শিক্ষা দিয়ে, ধর্ম দিয়ে, মিডিয়া দিয়ে, সাংস্কৃতিক মানদণ্ড দিয়ে। এই জন্যই আমাদের সাথে প্রথম আলো ডেইলি স্টারে লাগে, কারণ এই সম্মতি তৈরি করে প্রথম আলো ডেইলি স্টার। বোঝা গেছে, এই যে হেজিমনি তৈরি করে, এই জন্য উদিসির সাথে লাগে, এই জন্য মঙ্গল শোভাযাত্রার সাথে লাগে, কারণ সে ওই জায়গায় সম্মতি উৎপাদন করে। আমরা এমনি এমনি জিয়াফতে গরু ফেলা জব করি না, বুঝি চাও? এমনি এমনি বলি না যে ও 15 আলো জয় বাংলা করে দেবো, দিল্লি স্টার জয় বাংলা করে দেবো, এমনি এমনি না, কারণ ওরা সম্মতিতে বাধ্য করে। আমার যেটা রাজনীতি না, উল্টা রাজনীতি, মানে আওয়ামী লীগের পক্ষের রাজনীতিতে সম্মতি আদায় করে সে। তো আমরা যদি ক্ষমতার প্রশ্ন না তুলি না, তাহলে এই যে নৈতিক কর্তৃত্ব যেটা তৈরি করতে চায় সেইটাকে স্বাভাবিক বলে মেনে নেই। সেজন্য মনে হয় আরে সর্বনাশ, প্রথম আলোকে কেন কিছু বলবো? আমরা প্রথম আলো তো একটা সংবাদপত্র, স্বাধীন গণমাধ্যম, এটা তো কিছু কওয়া যাবে না। তো আমার ইংরেজিতে আর একটা কথা কইছে যে মানে ক্ষমতা বিষয়টা ইংরেজিতে করতেছে, পাওয়ার করসপন্ড টু দ্য হিউম্যান এবিলিটি নট জাস্ট টু অ্যাক্ট বাট টু অ্যাক্ট ইন কনসার্ট। তার মানে গান যেভাবে গাওয়া হয় সেই একইভাবে যদি কাজ করে সমস্ত জনগণ, তাহলেই সেটা ক্ষমতা হয়ে ওঠে, গণক্ষমতা হয়ে ওঠে। এবং সম্মিলিত মতামত, এই পাবলিক উইল বলে এটাকে, পাবলিক উইল যদি একসাথে কাজ করে এটাই গণক্ষমতা হয়ে ওঠে। সবার সম্মতিতে সবাই যেটা চায় সেটা যদি কাজ করে রাষ্ট্রে, তাহলে এটা গণক্ষমতা হয়ে ওঠে। রাষ্ট্র যদি পাবলিক উইলকে প্রতিফলিত করতে না পারে, তাহলে এটা ক্ষমতার ন্যায্য রূপ না, তা হয়ে যায় আধিপত্য। শুধু নির্বাচন দিয়ে বৈধতা নির্ধারিত হয় না, বৈধতা নির্ধারিত হয় অ্যাক্ট ইন কনসার্ট, জনগণের সম্মিলিত মতামত প্রতিফলন করার মধ্যে। মানে এই যে প্রফেসর ইউনূস যে নারী নীতি করেছে, এটা অ্যাক্ট ইন কনসার্ট হয়নি, এইটা ক্ষমতার ন্যায্য রূপ না, এটা হয়ে গেছে আধিপত্য, নারীবাদীদের আধিপত্য, এটা জনগণের ইচ্ছা না। সেই জন্য এই যে নির্বাচন, গণতন্ত্র এই সমস্ত করছে ধুনপুন বালসাল, এই গণতন্ত্র দিয়া কি পাবলিক উইল এটা প্রতিষ্ঠিত হয় না, করতে পারবে না। গণতন্ত্র শেষ কথা না, কথা হইতেছে পাবলিক উইল, জনগণের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করতে হবে। জনগণের আকাঙ্ক্ষাকে ওটাই তো জানে না। তো আরেকজন ইমানুয়েল ওয়ালারস্টাইন, সে আর একটা চমৎকার কথা কইছিল, আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় গণতন্ত্র প্রায় একটা চিত্রনাট্য, 8-7 চিত্রনাট্য, যেখানে রাজনৈতিক প্রতিযোগিতা হয় কিন্তু বাস্তবে ক্ষমতার কাঠামো অপরিবর্তিত থাকে। এটাই করতে যাইতেছে বিএনপি। তাই নির্বাচন মানে গণতন্ত্র, এই সরলীকরণটা ভাঙতে হবে। তাই ক্ষমতার উৎস, প্রভাব এবং বিশ্লেষণ করাটা জরুরি। হাবারমাস তার একটা তত্ত্ব আছে, এটা ডেলিবারেটিভ ডেমোক্রেসি একটা তত্ত্ব আছে। উনি বলছেন বৈধতা আসে জনপরিষদে জনগণের কমিউনিকেটিভ পাওয়ার থেকে। মানে যেখানে সাধারণ মানুষের মত প্রকাশ, বিতর্ক, যুক্তি নির্ভর সিদ্ধান্ত গ্রহণ থাকে না, সেখানে নির্বাচন যতই হোক রাষ্ট্র জনগণের না, বরং এক এলিট শ্রেণীর প্রতিনিধি হয়ে দাঁড়ায়। এই জন্য মির্জা ফখরুলরা, বিএনপিরা ইউটিউবারদের পিছে লাগিছে, কারণ এদের কমিউনিকেটিভ পাওয়ার আছে, কারণ এরাই বৈধতা উৎপাদন করতে পারতেছে, এরাই পাবলিক স্পেসে জনপরিসরে কমিউনিকেটিভ পাওয়ারকে চর্চা করে, এখানে মত প্রকাশ করে, বিতর্ক করে, যার ফলে জনগণ যুক্তি নির্ভর সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। সেইখানে নির্বাচন কইরা এলিট শ্রেণীর প্রতিনিধি হয়ে থাকাটা জটিল হয়ে যাইতেছে। এই জন্যই আমাদের উপরে চড়াও হইতেছে বিএনপি। তো রাষ্ট্র শুধু গভর্নেন্স না, এটা শ্রেণীগত নৈতিক প্রকল্প। রাষ্ট্র কেবল আইন, ট্যাক্স বা নীতি নির্ধারণ মেশিন না, এটা একটা নৈতিক শ্রেণীগত প্রকল্প, যার মাধ্যমে কোন গোষ্ঠী অন্যদের জীবনযাত্রা, ভবিষ্যৎ এবং স্বপ্নকে নিয়ন্ত্রণ করে। তাই এইখানে দখল, প্রতিরোধ এবং পুনর্গঠনের জায়গাটা হইতেছে ক্ষমতার কেন্দ্রীয় প্রশ্ন। ক্ষমতার প্রশ্ন তোলা মানে রাষ্ট্রের চরিত্র এবং পক্ষপাত চিহ্নিত করা, শাসনের নৈতিকতা যাচাই করা, এবং জনগণ কেবল সেবাগ্রহিতা না, রাজনীতির সক্রিয় অংশীদার হিসেবে কল্পনা করা। মির্জা ফখরুল বলছে যে সে সুশাসন বা গভর্নেন্স চায়, যেটা রাষ্ট্র ভাবনায় নিও লিবারেল পলিসি। আমরা তো বুঝলাম, কিন্তু আমাদের আপত্তি নাই যদি তারা নিও লিবারেল পলিসি নেয়, কিন্তু যদি সে মনে করে যে নিও লিবারেল পলিসি বাংলাদেশের জন্য ঠিক আছে, ইংরেজি যেহেতু কইছে তাহলে ঠিকই আছে। কিন্তু মুশকিল হইতেছে যে এটা তো বুঝা বলেনি, শুনা বলছে, হুইনা মুসলমানের মতো। 31 দফার অন্তত 5টা দফা আছে যা নিও লিবারেল পলিসির উল্টা, একেবারে উল্টা, সাংঘর্ষিক। হয় আপনি নিও লিবারেল পলিসি ইমপ্লিমেন্ট করতে পারবেন না, অথবা 31 দফার 5টা দফা ইমপ্লিমেন্ট করতে পারবেন না। তবে আপনারা কোনোটাই পারবেন না, কারণ আপনারা তো বুঝা করেন না 31 দফা। তা আসেন দেখি 31 দফার মধ্যে কোনটা নিও লিবারেল পলিসির সাথে সাংঘর্ষিক।
যেমন দফা 17 মূল্যস্ফীতির আলোকে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, এটা নিয়ে লিবারেল নীতিতে শ্রমবাজারকে মুক্ত রাখা হয়। মজুরি নির্ধারণের রাষ্ট্রের হস্তক্ষেপ তো করতে দিবে না নিউ লিবারেল পলিসি। কিন্তু এই দফায় রাষ্ট্রের সক্রিয় ভূমিকার কথা বলা হয়েছে, যা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে বাজারের উপর হস্তক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরছে। এটা তো করতে পারবেন না নিউ লিবারেল পলিসিতে, একটা করবেন আর একটা করতে পারবেন না, পারবেনই না এটা করতে। 26 নম্বর দফা সবার জন্য স্বাস্থ্যনীতি বাস্তবায়ন, এইটা তো নিউ লিবারেল পলিসির উল্টা। আপনি স্বাস্থ্যসেবাকে বেসরকারীকরণ করতে হবে, ব্যক্তিগত খরচের উপরে নির্ভরশীল করতে হবে, রাষ্ট্র খরচই করতে পারবে না। এই দফায় রাষ্ট্রের মাধ্যমে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কথা বলা হয়েছে, এইটা নিউ লিবারেল পলিসির সাথে সাংঘর্ষিক। 27 নম্বর দফা কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা, নিউ লিবারেল অর্থনীতিতে কৃষি পণ্যের দাম বাজার নির্ধারণ করবে। এই দফায় রাষ্ট্রের মাধ্যমে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করার কথা বলা হয়েছে, যা বাজারের স্বাধীনতার ধারণের সাথে সাংঘর্ষিক, যেটা নিউ লিবারেল পলিসিতে আছে, সুশাসনে আছে। 21 নম্বর দফা স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে স্বশাসিত এবং ক্ষমতায়ন করা। নিউ লিবারেল পলিসিতে কেন্দ্রীকরণ এবং বেসরকারীকরণে জোর দেওয়া হয়েছে, সেন্ট্রালাইজ করতে হবে। আপনি এটা ডিসেন্ট্রালাইজ করতে যাচ্ছেন। এই দফায় স্থানীয় সরকারকে ক্ষমতায়নের কথা বলা হয়েছে, যা স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং রাষ্ট্রের ভূমিকা বৃদ্ধির দিকে ইঙ্গিত করতেছে, উল্টা একদম নিউ লিবারেল পলিসি। অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন, নিউ লিবারেল নীতিতে অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ রাষ্ট্র হস্তক্ষেপ করা যাবে না, কমাইতে হবে। এই দফায় রাষ্ট্রের মাধ্যমে অর্থনৈতিক সংস্কার পরিচালনার কথা বলা হয়েছে, নিউ লিবারেল পলিসির সাথে সাংঘর্ষিক। রাষ্ট্র রাজনীতি এবং বিএনপির অনুধাবনের দুর্বলতা আছে না? বাংলাদেশের রাজনীতি এখন এমন একটা অদ্ভুত সন্ধিক্ষণ চলতেছে, যারা রাষ্ট্র ক্ষমতার বাইরে তারা রাষ্ট্র নিয়ে ভাবছেন কিন্তু ভুল জায়গা থেকে, যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তারা রাষ্ট্রকে বিভিন্ন স্টেক হোল্ডারদের একটা জায়গা ক্লাব বানায় ফেলছেন। এই বাস্তবতার প্রতিক্রিয়া না থাকলে ইতিহাসের গতিপথ বদলাবে না। এমন প্রেক্ষাপটে বিএনপি নিজেকে রাজনীতির বিকল্প হিসেবে তুলে ধরতে চাচ্ছে, কিন্তু সমস্যা হলো তারা এখনো পর্যন্ত একটা দল, একটা নির্বাচনী প্ল্যাটফর্ম হয়ে উঠছে, কিন্তু একটা রাজনৈতিক দল হইতে পারেনি। কেন পারেনি তা বুঝতে হলে নেতৃত্বের চিন্তার কাঠামো এবং রাজনৈতিক অনুধাবন খতায় দেখতে হবে, এবং আমরা দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মুখপাত্র, নেতা এবং মুখ, তার চিন্তাধারা অনেকাংশেই 70 দশকের বাম রাজনীতিতে আটকে আছে। তিনি আইএমএফ নিয়ে বলে যখন যে সরকার টিকে আছে আইএমএফ এর শর্তবন্দী হয়ে, তখন তার বক্তব্যের মূলে আছে এক ধরনের সাম্রাজ্যবাদ বিরোধী পুরনো বামপন্থা। কিন্তু রাজনীতি কেবল প্রতীকী ঘৃণা দিয়ে চলে না। আপনি যদি রাষ্ট্র পরিচালনা করতে চান তাহলে আইএমএফ এর মতো বৈশ্বিক প্রতিষ্ঠানের বাস্তবতা এবং কৌশলগত পরিচালনার দায়িত্ব নিতে হবে। যখন ফখরুল সাহেব নির্বাচন তাড়াতাড়ি দিতে বলেন যে গভর্নেন্স ঠিক হবে, তখন তিনি নিজেই নিজের চিন্তার ফাঁদে পড়ে যান। গভর্নেন্স নিয়ে লিবারেল কাঠামোর ভাষা, যেখানে রাষ্ট্রের দায়িত্ব নাগরিকের কাছে না বিনিয়োগকারীর কাছে। যদি বিএনপি সত্যিই রাষ্ট্র ক্ষমতা নিতে চায় তাহলে তাকে প্রথমে জিজ্ঞেস করতে হবে রাষ্ট্রের কাজ কি, গভর্নেন্স না ক্ষমতা। রাষ্ট্র মানে গ্লোরিফাইড মিউনিসিপ্যালিটি না, রাষ্ট্র মানে একটা ক্ষমতা কাঠামো যেখানে প্রতিপক্ষকে পরাজিত করতে হয়, জনগণকে ক্ষমতা আনতে হয় এবং রাষ্ট্রযন্ত্রকে জনগণের অধীনে আনতে হয়। এই ক্ষমতা নির্মাণের প্রকল্প ছাড়া বিএনপি কেবলই একটা ভোট চাওয়া দল, একটা রাজনৈতিক পার্টি না। রাজনীতি মানে প্রতিপক্ষকে হটানোই শুধু না, তাকে কেন হটানো, কি ধরনের রাষ্ট্র গঠন করতে চাও, এই প্রশ্নগুলোর জবাব তৈরি করা, সেই জবাব বিএনপির কাছে নাই। যদি রাষ্ট্রকে শুধু সুশাসনের প্রশ্ন দেখেন তাহলে আপনি হাইরা যাবেন, কারণ মানুষ শুধু পরিষেবা চায় না, তারা সম্মান চায়, নিরাপত্তা চায়, আত্মমর্যাদা চায়। ক্ষমতার প্রকৃত ব্যবহার মানে সেই মর্যাদার স্থাপনা। বিএনপি যদি সত্যি রাজনৈতিক শক্তি হতে চায় তাহলে তাকে শুধু ক্ষমতায় যাওয়ার কথা না, তাকে বুঝাই দিতে হবে সে কি ধরনের রাষ্ট্র তৈরি করতে চায়, কিভাবে নাগরিকদের সেই রাষ্ট্রের সহযাত্রী করতে চায়। রাজনীতি মানে শুধু নির্বাচন না, রাজনীতি মানে দৃষ্টিভঙ্গি এবং দায়িত্ব, প্রতিরোধের দর্শন। বিএনপি এখনো সেই দর্শন ছুঁইতে পারেনি, কিন্তু আমাদের সেই দর্শন ছুঁইতে হবে, নইলে বাংলাদেশের মুক্তি নাই।